সাবেক হাই কমিশনার অর্থাৎ দীনেশ ত্রিবেদী আসার আগে যিনি বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন প্রণয় ভার্মা, তিনিও 6 এপ্রিল আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সাক্ষাৎ করতে গিয়েছিলেন। প্রণয় ভার্মাও বসেছিলেন প্রধানমন্ত্রীর ঠিক পাশাপাশি বাম পাশে, এবং এই যে সাক্ষাতের অনুষ্ঠানগুলো সবই সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ঠিক একই কার্যালয়ে দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করতে গেলেন। ছবিটি খেয়াল করুন, তিনি কোথায় বসেছেন? প্রধানমন্ত্রীর সামনে বাম পাশে। এর আগে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন মার্কিন রাষ্ট্রদূত বা ভারতীয় হাই কমিশনার যেই হন না কেন, আমরা দেখেছি পিটার ডি হাস থেকে শুরু করে বা তখনকার ভারতীয় হাই কমিশনার ছিলেন প্রণয় ভার্মা, তারা পাশাপাশি বসেছেন। এই যে মার্কিন রাষ্ট্রদূত বর্তমান বা সাবেক, ভারতীয় রাষ্ট্রদূত বা হাই কমিশনার বর্তমান বা সাবেক, তাদের সবার চেয়ে নিশ্চয়ই যোগ্যতা সম্পন্ন, আরও বেশি যোগ্যতার ব্যক্তি হচ্ছেন দীনেশ ত্রিবেদী। তখন তিনি হচ্ছেন মন্ত্রী পদমর্যাদার, তাকে বিশেষ স্ট্যাটাস দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। আর পিটার ডি হাস বলি, ব্রেন্ট ক্রিস্টেনসেন বলি, প্রণয় ভার্মা বলি, তারা প্রত্যেকেই হয় জয়েন্ট সেক্রেটারি বা এডিশনাল সেক্রেটারি পদমর্যাদার। প্রশ্ন হচ্ছে, এটি তাহলে কিসের সিগন্যাল? এবং যে সিগন্যালটি সরকার দেওয়ার চেষ্টা করেছে যে ভারতের চোখে চোখ রেখে আমরা কথা বলতে চাই, অবশ্যই শুধু ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে তামাম দুনিয়ার প্রত্যেকটি রাষ্ট্রের সঙ্গে আমরা সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে চাই, চোখে চোখ রেখে কথা বলতে চাই। কিন্তু যেটি বাস্তবতা আমাদেরকে স্বীকার করতে হবে, আমাদের আত্মসমালোচনা করতে হবে, দীনেশ ত্রিবেদীর যে সিটিং ব্যবস্থা, সেটির মধ্য দিয়ে কি আসলেই আমাদের দক্ষ ডিপ্লোমেসির পরিচয় ফুটে ওঠে, নাকি শুধুমাত্র দেখানোর জন্য দেখানো যে আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই? কয়েকদিন আগে শেখ হাসিনা দিল্লিতে বসে ওপেন যে সংবাদ সম্মেলনে অডিওর মাধ্যমে তিনি যুক্ত হলেন, এটি তার প্রতিক্রিয়া? যদি সেটি হয়ে থাকে, সেই প্রতিক্রিয়া জানানোর তো নিশ্চয়ই অনেক ধরনের ভাষা আছে, অনেক ধরনের উপায় আছে। এভাবে কেন? যেভাবে বলুন না কেন, এটি কোনো সুষ্ঠু ডিপ্লোম্যাসি নয়। এবং এই জায়গা থেকে যদি শুরু করি যে আসলে তাহলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দীনেশ ত্রিবেদীর মধ্যে যে বহুল কাঙ্ক্ষিত বৈঠকটি বা সাক্ষাৎ অনুষ্ঠানটি, সেটি কতটা সফল হলো? সফল তো হয়নি, বরং দু দেশের পক্ষ থেকে আমার মনে হচ্ছে আপাতত যে এক ধরনের কড়া বার্তা। সেটি কীভাবে? এবং এটুকু নিঃসন্দেহে বলা যায় যে সফল তো নয়, বরং ব্যর্থ হয়েছে। দুই দেশই শেখ হাসিনা ইস্যুতে অনড় থেকেছে। দুই দেশই ডাবল গেম খেলছে। যদি কেউ বলে থাকেন ভারত ডাবল গেম খেলছে, আবার বলা যায় বাংলাদেশও ডাবল গেম খেলছে। কিন্তু এই যে ডাবল গেম খেলার বিষয়টি, সেই ডাবল গেমের পক্ষে কার কতটা যুক্তি থাকতে পারে পরোক্ষভাবে, সেটিও আমাদের বিবেচনার বিষয়। নিঃসন্দেহে দীনেশ ত্রিবেদীর যে সাক্ষাৎ অনুষ্ঠানটি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে, সেখানে প্রধান ইস্যু হয়ে উঠেছিল শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি, সেটি প্রাধান্য পেয়েছে। এখন বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। হয়তো দীনেশ ত্রিবেদীও এই সাক্ষাৎ অনুষ্ঠানের গতানুগতিক ধারায় তিনি বলেছেন যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, এটাই বলার কথা। তখন শেখ হাসিনাকে ফেরত দেবে না, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় তুলে দেওয়া হবে না, এটি ভারত বারবার বুঝিয়ে দিচ্ছে, না বোঝার কোনো কারণ নেই। এবং বিএনপিও জানে যে ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বিসর্জন দেবে না, শেখ হাসিনা ইস্যুতে কোনো ধরনের ছাড় দেবে না, তার বাক স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। এবং এই যে বাক স্বাধীনতা হস্তক্ষেপ করবে না, এটি খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ডক্টর ইউনূসকে জানিয়ে দিয়েছিলেন। ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা ছিলেন তখন 2024 কিংবা 2025-এর দিকে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে সাইড লাইনে বৈঠক হলো মানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। সেখানে এই ইস্যুটি আবার তোলা হয়েছিল এবং এটাই মুখ্য ছিল, শেখ হাসিনা ইস্যু। এবং তিনি যে কথাবার্তা বলছেন বিভিন্ন মিডিয়ায় বা অনলাইনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে, তাকে চুপ রাখতে বলা হয়েছিল ডক্টর ইউনূসের পক্ষ থেকে, কিন্তু নরেন্দ্র মোদী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে এটি সম্ভব নয়, ভারত কারো স্বাধীনতায়, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। এবং প্রত্যর্পণ চুক্তির আলোকে যে ভারত ফেরত দেবে না, সেই ক্ষেত্রে তো তাদের পক্ষে যথেষ্ট যুক্তি আছে। যেই প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ বারবার শেখ হাসিনাকে ফেরত চাইছে, সেটি ইউনূস সরকার হোক বা তারেক রহমান সরকার হোক, সেই প্রত্যর্পণ চুক্তিতে কি রয়েছে? আবারও বলি, পুরনো কথা, তার মধ্যে একটি ক্লজে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, যদি কেউ কোনো রাষ্ট্রে আশ্রয় নেয়, আশ্রয় দানকারী রাষ্ট্র যদি মনে করে বা তিনি যদি বন্দির আওতায় পড়েন, সেই বন্দির ক্ষেত্রে তার দেশে বিচার হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে, তাহলে সেই রাষ্ট্র, আশ্রয় দানকারী রাষ্ট্র, সেটি ভারত হোক বাংলাদেশ হোক, আশ্রয় দানকারী রাষ্ট্র সংশ্লিষ্ট বন্দীকে ফেরত নাও দিতে পারে। এখন ভারতের জন্য তো শেখ হাসিনা অবশ্যই দরকার, এটি ভারত বারবার প্রমাণ করে দিচ্ছে। এবং তারা মনে করছে শেখ হাসিনার বিরুদ্ধে যে ব্যবস্থা বা যে বিচারিক প্রক্রিয়া চলছে সেটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে, সো তারা তো দিবে না, এটি একটি ছোট্ট শিশুও বোঝে। দ্বিতীয়ত হচ্ছে যে শেখ হাসিনা তো সেখানে বন্দী হিসেবে নেই, তার স্ট্যাটাসটি কি, কোন স্ট্যাটাসে তাকে রাখা হচ্ছে ভারতের সবার প্রশ্ন। ভারত স্পষ্টভাবে কিছু না বললেও বারবার তারা বলছে, স্পষ্টভাবে বলছে শেখ হাসিনা তাদের সম্মানিত অতিথি। বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে তো শেখ হাসিনাকে রেখে দেওয়া হয়েছিল, ভারতে রেখে আসা হয়েছিল, বন্দী হিসেবে তিনি যাননি, বন্দী হিসেবে তাকে আটকও করা হয়নি। তাহলে ওই প্রত্যর্পণ চুক্তির আলোকে কিভাবে বাংলাদেশ ফেরত চায় বা ভারতও ফেরত দিবে? এখন ভারত ডাবল গেম খেলছে, এটি সত্য কথা, তারা এইসব জায়গায় যুক্তিতে ঠিক আছে। আবার শেখ হাসিনা যে কথাগুলো বলছেন, বক্তব্যগুলো দিচ্ছেন, যে ইন্টারভিউগুলো দিচ্ছেন আন্তর্জাতিক গণমাধ্যমে, সেটি তো নিশ্চয়ই ভারত সরকারের অনুমতি ছাড়া একটি শব্দ শেখ হাসিনা বলছেন না, এটিও আমরা বুঝি। সো এক্ষেত্রে ভারতের ডাবল গেম আছে, এটা সত্য কথা। কিন্তু এদিকে বাংলাদেশের সরকারগুলো, অর্থাৎ ডক্টর ইউনূস সরকার থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকার, তারাও কি ডাবল গেম খেলছে না? তারা ভালো করেই জানে শেখ হাসিনাকে ফেরত দেবে না, তারপরেও প্রত্যর্পণ চুক্তির আওতায় তারা ফেরত চাচ্ছে, বেশ ভালো কথা। কিন্তু ইউনূস সরকার হোক বা বিএনপি সরকার হোক, আমি ইউনূস সরকারের সময় থেকেই, শুরু থেকে বলে আসছি যে তারা চায় না, তারা চায় না শেখ হাসিনা ফেরত আসুক, বিএনপি সরকারও চায় না। সেটিও তো প্রমাণিত হয়েছে, শেখ হাসিনা ফেরত আসুক কেউ চায় না। কেন চায় না তার ব্যাখ্যাও এর আগে করেছি, যে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হবে সেটি তারা সামাল দিতে পারবে না, বা শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার সাহস তাদের হয়তো নেই, দূরে আছে, বাইরে আছে, এই জায়গা থেকে নানান ধরনের কথাবার্তা বলে এক ধরনের রাজনীতি করা হচ্ছে, সেই সুযোগটি নষ্ট হবে। ভারতের বিরুদ্ধে যেই উচ্চবাচ্য করা হচ্ছে সেটিও হারিয়ে যাবে যদি শেখ হাসিনা ফেরত আসে। সেটিও বর্তমান বাংলাদেশে যারা রাজনৈতিক মঞ্চে আছে তারা সহ সরকারে যারা আছে তারা কেউ চায় না। কিন্তু আবার বলছে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দেওয়া হোক, যে জানে যে ভারত ফেরত দেবে না, এটিও ডাবল গেম। মূল কথা তো বিচার। শেখ হাসিনা যখন বলছেন যে আমি দেশে ফিরে আসতে চাই, তার জন্য ট্রাভেল পাসের ব্যবস্থা করে রাখুন, এখন থেকেই বলুন যে চলে আসো, আমরা সব কিছু রেডি রাখছি। তা তো না, তা তো করা হচ্ছে না। এদিকে এই বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাংবাদিকদের কি বললেন, যে ব্রিক্স সম্মেলনে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু ভারত আমন্ত্রণ জানিয়ে রেখেছে, তিনি বললেন যে ব্রিক্স
দাওয়াত দেওয়া হয়েছে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে। বেশ ভালো কথা, সেটা আমরা তো আগে থেকেই জানি। সেখানে ওই যে আমন্ত্রণপত্র সেখানে অ্যাড্রেস করা হয়েছে চেয়ারম্যান বিমস্টেক, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। কিন্তু 23শে জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ তিনি তো বললেন যে আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে। তখন কেন চিঠিটা ভালো করে খেয়াল করে দেখেননি? কেন তখন এই প্রশ্নটি তোলেননি যে আমাদের প্রধানমন্ত্রীকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে? আর সমস্যা কি সেটি দেওয়া হলেও? প্রধানমন্ত্রীকে তো এর আগে একাধিকবার দুইবারের জন্য আমন্ত্রণ দেওয়া হওয়া আছে অলরেডি। একবার প্রধানমন্ত্রী ফোন মানে আমাদের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী ফোন দিয়ে উইশ করেছেন নির্বাচনের বিজয় লাভের পরে, এবং সব পরিবারে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন। আর তারও আগে যখন শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার এলেন ওম বিরলা, তিনিও তো আমন্ত্রণপত্র পাঠিয়ে গেছেন, মানে দিয়ে গেছেন প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট ব্যক্তির হাতে। যা হোক, বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রীর ভারত সফর, ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা, প্রধানমন্ত্রী হিসেবে যদি তাকে দাওয়াত না দেওয়া হয়ে থাকে, দাওয়াত দেওয়া হয়নি নিশ্চিত, ঠিক আছে, তাহলে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে যে তিনি আমন্ত্রিত হলেন, বিমস্টেক যে 7 দেশের অর্থনৈতিক জোট বঙ্গোপসাগর উপকূলীয় এলাকার, সেই যে বাংলাদেশ সহ ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, ভুটান, এই 7 রাষ্ট্রের যে জোট, সেই জোট মানে বিমস্টেকের চেয়ারম্যান তো আমাদের প্রধানমন্ত্রী। এই রাষ্ট্রগুলোর কাছে আমাদের প্রধানমন্ত্রী কি দেখভাল করি, খুব বেশি ভুল হবে কিনা? না, আপনার প্রশ্নটা মোটেই ভুল না, বরঞ্চ আপনি যে কয়েনেস করলেন কারেক্টলি করেছেন। না, এটা আমরা বাংলাদেশে তো অনেকদিন ধরে দেখছি। আমার কাছে খুব সরল সহজ করে যদি বলি, দেখেন, রাজনীতিতে নীতিনিষ্ঠ অবস্থানটা একটা জরুরি বিষয়, কিন্তু অনেকদিন ধরে সেটা নাই। রাজনীতিটা হয়ে গেছে ব্যক্তিগত বা গোষ্ঠীগত লাভালাভের বিষয়। সেই লাভালাভ বিবেচনা করেই তারা কাজ করে। এবং এই ক্ষেত্রে যেটা আপনি আগের সরকারের কথা বললেন, এখনকার কথাও যেটা বললেন, সেটা হয়েছে যে আমাদের দেশে একটা উগ্র দক্ষিণপন্থী শক্তি, যারা আমাদের দেশের অধিকাংশ মানুষের যে ধর্ম, এই ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে। তা সুতরাং যারা শুধুমাত্র নীতিনিষ্ঠ পজিশন না রেখে ক্ষমতাশ্রয়ী রাজনীতি করে, তারা চিন্তা করে যে সবাই আমার পক্ষে থাকুক, অন্তত যদি তাও না হয় নিজের পক্ষে এদের মধ্যে বিভক্ত করে একটা অংশে থাকুক। এইসব বিবেচনা করে বলেই শেষ বেলায় দেখা যায় যে সারেন্ডার অনেকেই তাদের কাছে করে। কিন্তু যে কথাটা আপনি বললেন, এই সারেন্ডারের শেষ ফল কারোর জন্য ভালো হয় না, কারণ তারা তো নীতি পরিবর্তন করতেছে না। তারা কিন্তু তাদের জায়গায় থেকেই তারা বিভিন্ন সরকারকেই আমি বলি উল্টা ব্যবহার করছে। আপনি আগে দেখেন নাই, সে জমি নেওয়া থেকে শুরু করে কি না কাজ তারা করেছে, রেলের জমি থেকে শুরু করে শত শত কোটি টাকা নেওয়া। এবারও দেখবেন নির্বাচনের আগেও একই ঘটনা, এখনো যে ঘটনা হয়তো সবটা প্রকাশিত হয়নি। আমার ধারণা ওই লাভালাভটাই প্রধানত তারা নিয়ে নেয়। আর এইখানে হয়তো সাময়িক একটা মনের এক অর্থে কিছুটা প্রশান্তি মনে করতে পারে, যাচ্ছে আমি তো একটু বিভেদ ঘটিয়ে এক অংশকে আমার পক্ষে রাখতে পারলাম। কিন্তু নীতিনিষ্ঠ অবস্থানের বাইরে এরা যে কেউ আহ অন্য কারোর লোক হয় না, সেইটা যদি কেউ না বোঝে, এবং এইটা বোঝার পরে রাজনৈতিকভাবে যার যার রাজনীতি যদি না করে, তাহলে ওই আপনার কথাই বলতে হয়, ওই হেফাজতে থেকেও কোনো লাভ হবে না। আরেকটা হচ্ছে, এটা মানে মনে করাটা আমি খুবই সাধারণ ভাবেই বলি, যে সেটা হচ্ছে যে যেহেতু এখন সংসদে বিরোধী দল এবং জামাত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যারা ধর্মকে ব্যবহার করে এই রাজনীতিটা করে, তারা যেহেতু সরকারকে নানাভাবে হুমকি দিচ্ছে, এবং সরকার একটা স্থিতিশীল আসার জন্য তারা যে সময়টা বিবেচনা করে, সেইটাও তাদেরকে সেই সময়ের দিকে এরা তাকাচ্ছে না। সুতরাং সরকারকে তো বটেই, জামাত ইসলাম এবং অন্যদের বাইরে যে নানা ধরনের ধর্মীয় শক্তি যে তাদের পক্ষে আছে, এটা তো দেখাইতে হবে। তা সেক্ষেত্রে প্রধানমন্ত্রী যখন ওই অঞ্চলে গেলেন, তা ফিরে আসার ক্ষেত্রে উনি এটা ঘুরে আসলেন, এটাকে আমি একটা ওদের রাজনীতির বিবেচনায় স্বাভাবিক ঘটনা হিসাবেই দেখছি। প্রশ্ন চলে আসে যে আসলে কি জামাত এবং বিএনপি
সত্যি সত্যি সরকারি দল বিরোধী দলের ভূমিকায় আছে, নাকি অনেকে বলে যে এগুলো সারফেসটা দেখা যাচ্ছে যে আসলে একটা বিরোধিতার জায়গায় রাখতে হয় তাই রাখা, আসলে তারা নীতিগত ভাবে আদর্শগত ভাবে এক জায়গায় রয়েছে? আপনার কি মনে হয়? মানে না আওয়ামী এটা লীগ ইস্যুতে আবার যেমন তারা সব এক হয়ে যায়। না এটা একেবারেই এ নিয়ে খোলা মনেই কথা বলা যায়, এটা কোনো গোপন কিছু না এবং আমাদের দিক থেকে গোপন কিছু না। হুম, হুম। কারণ আমরা ইতিহাস থেকে তো জানি, এটা হয়তো এখন আমাদের ছেলেরা ওদের বয়সের কারণে জানে না বা একটু খুঁজে দেখে না বলে জানে না। বিএনপি জামাত তো একসাথে যুগপৎ আন্দোলন, শুধু না, একসাথে সরকার গঠন করেছিল বাংলাদেশে। তাদের তো মন্ত্রিত্ব দিয়েছিল, এর আগে জিয়াউর রহমানের সময় প্রধানমন্ত্রী পর্যন্ত দিয়েছিল। এবং এই ধরনের রাজনীতির কি বলে যে কিভাবে বাংলাদেশে রাজনীতি করতে পারে সেই সুযোগ তারাও দিয়েছিল। নানাভাবে আওয়ামী লীগও ব্যবহার করেছিল, সেটা একটা আছে, কিন্তু এদের বিষয়টা পরিষ্কার এক। দ্বিতীয়ত হচ্ছে যে রাজনীতির অনেক ক্ষেত্রে বিএনপির সাথে তাদের তো মিল আছে। আর সবচেয়ে মিলের জায়গাটা হচ্ছে যে মুক্ত বাজারের অর্থনীতি, মানে অর্থনীতি তো ভিত্তি কাঠামো, যে অর্থনীতির উপরে দাঁড়িয়ে রাজনীতি এবং অন্য কিছু পরিচালিত হয়। সেই ক্ষেত্রে তো এখন সংসদে বিরোধী দল শুধু জামাত ইসলাম না, অন্য যে এনসিপি যারা আছে তাদের সাথে তো মেজর কোনো বিরোধ নাই। যার জন্য আপনি দেখবেন সংসদে কিন্তু বাজেট এবং অন্যান্য বিষয় নিয়ে সুনির্দিষ্ট বিকল্প কোনো আলোচনা কিন্তু আপনি খুঁজে পাবেন না। সুতরাং সেই ক্ষেত্রে এই যে ইকোনমিক সাইড এবং রাজনীতির অনেকগুলো বিষয়ে যে ঐক্যমত্যের ধারা আছে, এটা নাই বলা যাবে না। যার জন্য কেউ যদি বলে এইবারের এই সংসদে কথোপকথন দেখে তো বোঝা যায় আমাদের এবং মামুদের পার্লামেন্ট, তাইলে কেউ কিন্তু অস্বীকার করতে পারবেন না, সেটাই বাস্তব। কিন্তু এর বাইরে এইবারে আরেকটা ঘটনা কিন্তু চোখের সামনে চলে এসেছে, সেটাও রাজনীতিতে কিছু সময়ের, কত সময়ের জন্য আমি জানি না, কত দিনের জন্য তাও আমি আগে বলতে পারবো না, এটা হিসাবে রাখতে হবে। সেটা হয়েছে যে আমাদের এই যে যে ছাত্র জনতা মিলে যে অভ্যুত্থান সংগঠিত হলো, এর যে অপব্যবহার অত অন্য আলোচনা, ও নিয়ে আর কথা তো পুরনো ওই দিকে আর সময় আমি না দিয়ে বলি। কিন্তু মানুষের তো একটা পজিটিভ আকাঙ্ক্ষা ছিল, যে এই মানুষের অনেকে ছিল, হুম, হুম। এক। দুই, বিএনপি তারও কিন্তু একটা অভিজ্ঞতা হয়েছে, এটা মনে রাখতে হবে। এবং সেই অভিজ্ঞতার কথা আমি যদি তার নীতিনিত্য রাজনীতিতে কি করবে সময় বলে দেবে, আমি ওই ব্যাপারে মন্তব্য না করে অন্যটা যদি বলি, ক্ষমতায় টিকে থাকার কথাটা বিবেচনা করি, তাহলে কিন্তু তাদেরকে আজকে বুঝতে হচ্ছে এ ধরনের উগ্র দক্ষিণপন্থা শক্তির উপরে ভর করে টিকে থাকতে গেলে, মানে ক্ষমতা টিকে থাকতে গেলে ক্ষমতার ভর কেন্দ্র শুধু তো জনগণ না, তার বাইরে দেশ বিদেশ নানা মহল আছে। সেই জায়গায় কিন্তু তারা সুবিধাজনক অবস্থান করতে পারবে না, এটি একটি দিক। জামাতের এই যে রাষ্ট্রপতি পদে কর্নেল ওলিকে মনোনয়ন দেওয়া, মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমরা সবাই জানি যে জামাতের ক্যান্ডিডেট তারা পাশ করবেন বা রাষ্ট্রপতি হতে পারে, তারপর ধরলাম যে গণতান্ত্রিক চর্চা তারা একজন প্রার্থী দিয়েছে, কিন্তু সেই কর্নেল ওলিকে বেছে দেওয়া, এটা কি এক ধরনের তামাশা, নাকি তারা সত্যি সত্যি মুক্তিযুদ্ধকে ওন করে এমন পর্যায়ে পৌঁছেছে? আমি আমি দুইটা মন্তব্য করি, তামাশাটা নিয়ে আমি কথা বললাম না। প্রথম হুম, মন্তব্য, অনিচ্ছা সত্ত্বেও একটা মন্তব্য করি। কারণ কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, এই কথা তো এখনো মানে বলা হয়, তাই তো? হুম, এবং হুম, উনি হুম। তো মুক্তিযোদ্ধা, এটা নিয়ে তো অস্বীকার করার কোনো কারণ নেই। এখন এই প্রশ্ন কিন্তু এসেছে যে উনি কি নিজের ওই পরিচয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, না জামাত মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী সেটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন আগেরটাকে বাতিল করে। কারণ ওনার অনেকদিন ধরে যে বিহেভিয়ার প্যাটার্ন এবং জামাতের সাথে চলে যাওয়ার পরে আসলে উনি মুক্তিযোদ্ধা হিসাবে এবং একসময় ওনার যে ভূমিকা তাতে যে মাত্রায় ছিলেন, সেটা নিজে নিজেরটাকে আজকে কোথায় নিয়ে গেছেন, এটা বোধহয় এই বিবেচনার কথা অনেকে বলেন। তারপরে উনি একজন সিনিয়র মানুষ, মুক্তিযোদ্ধা ছিলেন, আমি সেই শব্দটা বলবো। এবং এই কথা আমরা সবাই জানি যে মুক্তিযুদ্ধ থাকলেই আজীবন থাকা যায় তা না, এই আদর্শ লালন না করলে অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধ থাকা যায় কিনা এই প্রশ্ন আছেই। সেটা একটা, এই প্রশ্ন মানুষ আমাকেও কালকে থেকে রাস্তায় করছে বলে আমি কথাটা আপনাদের মাধ্যমে বললাম। এবার আসি জামাত এনসিপি যারা করেছে, আমার ধারণা হচ্ছে, একটা হচ্ছে তারা প্রত্যেকটা ঘটনায় দেখাতে চাইছে আমাদের তো তোমাদের থেকে আমাদের বিরাট বিরাট কিছু আছে। কিন্তু তার থেকে বড় ব্যাপার হলে বিরাট কিছু দেখানোর মধ্যে মুক্তিযুদ্ধকে ওরা কিন্তু বুঝতে পারতেছে যে ডিজন করে বাংলাদেশে কিছু করা যাবে না। যদিও যদিও এটা পরিষ্কার করে বলে, ধরেন এনসিপি তার রাজনীতি এই 24-এর পরে এখনো টকশো বিভিন্ন জায়গায় গেলে এটা কিন্তু পরিষ্কার করে তাদের ছেলে পেলেই বলে
যে ভাই এই সংবিধান, আমরা নতুন সংবিধান চাই, আমরা এটাকে সেকেন্ড রিপাবলিক মনে করি। এটা কিন্তু তারা রাগ ঢাক করে না। আমি ধন্যবাদও তাদের জানাই যে তোমরা ভাই রাগ ঢাক করো না, যারা তাদের ধন্যবাদ জানাই, হয়তো কৌশলগত কারণ আছে। তাহলে এইটা তাদের পলিটিক্স। জামাত ইসলাম ধরেন এখনো যে কথা বলে, এটা জানি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তারাও এই যে এখন যে গণতন্ত্রের নামে যে পার্লামেন্টে গেছে, এই পলিটিক্সও তারা তো অন করে না, কৌশলগত কারণে তারা গেছে। তা সুতরাং তারা ওই কৌশলগত কারণে দেখানোর জন্য যে মুক্তিযোদ্ধাও তো আমাদের সাথে আছে, এইটা শো করার জন্য বিশেষ করে তরুণ প্রজন্ম এবং কিছুটা ক্ষমতার ভরকেন্দ্র বিদেশের যারা আছে তাদের সাথে যারা ওরা যে দেখাইতে চায়, ওইটা শো করার জন্য তারাই এই কাজগুলো করছে। সুতরাং এইটাও এক ধরনের, আপনি তামাশাবাদে অন্য শব্দ যদি বলতে চান, একটা সুবিধাবাদী তামাশাবাদ যদি বলতে চান, সেটাই হচ্ছে অন্যতম ঘটনা। আমি এই কথার মধ্য দিয়ে এটা বলবো যে আমাদের তরুণ প্রজন্ম সহ সবাই জানো একটু ভালোভাবে জিনিসটা বোঝে। এবং আমি আপনার মাধ্যমে একটা কথা বলি, সাধারণত এটা জনসভাতেই আমরা বলি, তবু একটা শব্দ খালি, মানে একটা বাক্য বলি। আমাদের একজন নেতা ছিলেন, নিশ্চয়ই আপনি সহ রাজনীতির অঙ্গনের মানুষ সবাই তার নাম জানে, জসিমউদ্দিন মন্ডল। অবশ্যই একেবারে অবশ্যই। শ্রমিক নেতা। তা উনি বলতেন যে একটা গরু, গাই গরু না বলদ গরু, এটা নিয়ে তর্ক হচ্ছে। তা বলে যে এত তর্ক তর্কির দরকার কি, জাস্ট লেজটা উঠায় দেখো, লেজটা উঠায় দেখলেই কিন্তু বোঝা যাবে এটা গাই গরু না বলদ, বলদ আর কি গরু। তা আমি আমি তরুণ প্রজন্ম সহ আমি নিজে সহ সবাইকে বলবো, আমরা যেন প্রত্যেকটা ঘটনায় একটু যাতে লেজটা উঠায় দেখলে আমাদের কাছে জিনিসটা পরিষ্কার হবে। কেউ কিন্তু তাইলে কাউকে, আমি কাউকে বলতে সাধারণ মানুষকে বলছি, এদেরকে ব্যবহার করতে পারবে না। কিন্তু সাধারণ মানুষ কিন্তু ব্যবহার করেছে। শেখ হাসিনা সরকারের পরিবর্তনটা হয়তো অবশ্যই দরকার ছিল, কিন্তু যেভাবে পরিবর্তনটা হয়েছে এবং সাধারণ মানুষ তো আসলে লেজটা উল্টে দেখেনি, তখন তখন একটা অন্ধবিশ্বাস থেকে এই তরুণদের সাথে ছিল, তাই না? যাই হোক, আমরা একটা অন্য প্রসঙ্গে প্রভাব 31 সেকেন্ডে প্রভাবটাই এখানে, জি আমি জি জি। সাধারণ মানুষ বলি না, এটা বহু সচেতন মানুষও মানে হ্যাঁ হ্যাঁ, সামগ্রিক এইটা বুঝতে পারে নাই, এটাই বাস্তবতা। রাইট রাইট, সেটি যেটি এখন আজকের জন্য টক অফ দ্য কান্ট্রি, সেটা হচ্ছে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দীর্ঘ অপেক্ষার পরে, এবং এটিকে অবশ্যই আমাদেরকে আনইউজুয়াল বলতে হবে যে দীর্ঘ অপেক্ষার পরে আমাদের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়েছেন। সেই সাক্ষাৎকারের বিষয় সম্পর্কে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, আহ তাতে কি বিশেষ কোনো বার্তা পায় ভারত বাংলাদেশের যে একটা বরফ তুল্য অবস্থায় আছে সম্পর্কটা, এটা কি সেই বরফ কি গলতে শুরু করেছে, নাকি আমরা যতদূর জানতে পেরেছি যে সেখানে শেখ হাসিনা ইস্যুটাই বড় হয়ে উঠেছে, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতে হবে, এটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নাকি জানানো হয়েছে। এর বাইরে আর কি আলোচনা হয়েছে আমরা জানতে পারিনি, এবং গণমাধ্যমের সঙ্গে দীনেশ ত্রিবেদী যখন কথা বলেন, তিনি বললেন যে হবে হবে সব হবে, এটা কূটনৈতিক ভাষা। আপনি কি মনে করেন কতটুকু ফলপ্রসূ হলো? আমি এক্ষেত্রে কিছু মন্তব্য করার জন্য তিনটা জায়গার আশ্রয় নেই। প্রথম হচ্ছে হাই কমিশনার সাহেব ত্রিবেদী সাহেবের কথা বললেন, ওনার প্রেস কনফারেন্সের কথা কিছুটা শুনলাম, মানে যতটুকু মিডিয়াতে, সবটা তো আর দেখতে পারিনি। আরেকটা আমি দেখলাম আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যাকে নিয়ে প্রশ্ন রয়েছেই, তার কথা বললাম। আরেকটা হচ্ছে দুইটা প্রেস কনফারেন্স যখন এনারা করলেন, ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ আশপাশে যা থাকে আমরা সবটা হয়তো বুঝবো না, তাতে কিছুটা যা ধারণা করা যায়। এই সব দেখে আমি, আমার প্রাথমিক মন্তব্য হচ্ছে আসলে এই যে ভারত এবং বাংলাদেশ আমাদের মধ্যে সম্পর্কের কি বলবো, যে যে জায়গাটা আছে, যেটাকে একটা স্থির হয়ে আছে, স্ট্যাগনেন্ট হয়ে আছে, এইটার মধ্য দিয়ে বাঁধ ভেঙেছে বলে আমার কাছে মনে হয়। এইটা হচ্ছে আমার প্রথম মন্তব্য। তার বাইরে বাংলাদেশে একটা বড় গোষ্ঠী আছে, ওই দেশেও আছে, যারা কিন্তু এই পরস্পরের সম্পর্কর উন্নতি ঘটুক এটা চায় না। তারা নানা সময় মিডিয়া সহ ব্যবহার করেই নানা ধরনের প্রকৃতির খবরাখবর এবং নানা কিছু আদান প্রদান করে। কিন্তু পরস্পরের, নিশ্চয়ই যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা তো বুঝছে যে দুই দেশের আমাদের পারস্পরিক সম্পর্ক কেন দরকার। দুই দেশ না, আজকে বিশ্বের সব দেশের সাথে দরকার। এই যে দেখেন না, যেদিন ওইখানে শেখ হাসিনা ভাষণ দিলেন, আমাদের দেশের পক্ষ থেকে যেভাবে কথা বলা হলো, সেই কথা বলা তারা কথা রাখলেন না। তারপর আমাদের থেকে খুবই একটা কড়া বিবৃতি দেওয়া হলো, কিন্তু একটি সময় তো আমরা ডিজেল চাইতে তো আপত্তি করলাম না, আমরা তো কাঁচামরি জানার ক্ষেত্রে আপত্তি করলাম না। আমি তাতে কোনো অপরাধ দেখছি না, আমি যে এটাই বাস্তবতা। সুতরাং নিশ্চয়ই চ্যানেলগুলো আছে, অনলাইন গুলো আছে, সব ধরলে প্রচুর অগুন্তি। কোথাও কিন্তু এরা দেখাতে পারবে না
যে শেখ হাসিনা কাউকে খুনি বলেছেন, কাউকে বলেছেন হত্যাকারী, চক্রান্তকারী, কোথাও বলেননি। আমিও তো পুরোটা শুনেছি, কোথাও বলেননি। তো এইসব নিয়ে যখন হচ্ছে, তখন এবারেতে মুখ খুলেছেন আমাদের প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং বর্তমান আপনাদের বাংলাদেশের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। তিনি একের পর এক বাউন্সার যা চালিয়ে গেছেন, একের পর এক। তিনি যে বাউন্সারগুলো চালিয়েছেন, তারপর কাঠের পুতুলের মতো খলিলুর রহমান এবং তার পারিষদবর্গ আর স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাঠের পুতুলের মতো বসে থাকা ছাড়া কোনো উপায় ছিল না। তিনি একটার পর একটা বাউন্সার মেরেছেন। উষ্ণ অভ্যর্থনা হয়েছে, একে অপরকে ফুলের তোড়া দিয়েছে, খুব ভালো ভালো কথা হয়েছে। প্রথম 15 মিনিট প্রায় গলায় গলায় লাগালাগি অবস্থা আর কি। তাল কাটলো যখন শেখ হাসিনা প্রসঙ্গ উঠল। 5ই আগস্ট শেখ হাসিনা যে সাংবাদিক সম্মেলন করেছেন, সেটা অনভিপ্রেত এবং বাংলাদেশকে ছোট করেছে ভারতবর্ষ। অর্থাৎ ভারতবর্ষ, বাংলাদেশের বক্তব্য, ভারতবর্ষ বাংলাদেশকে ডিকটেট করতে চাইছে যে আমরা যা খুশি তাই করতে পারি, তোমরা আমাদের হাসিনা নিয়ে কিছু বলতে পারবে না। তখন দীনেশ ত্রিবেদী বলেন যে হাসিনা প্রসঙ্গ যখন উঠলো, তাহলে আমি 2-4টে ঘটনা আপনাদের বলি। আপনারা চিঠি দিলেন প্রথমে বন্দি প্রত্যর্পণ হিসেবে। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আপনাদের মামলা হয়েছে, সেখানে তার ফাঁসির দণ্ড হয়েছে। সেই দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দিতে হবে। এখন আমাদের দেশে তো সেই নিয়ম নেই। আপনাদের দেশের সেনাবাহিনী হেলিকপ্টারে করে আমাদের দেশে পৌঁছে দিয়ে এসছেন। সুতরাং অপরাধী হন কি করে তিনি? তিনি তো অপরাধী নন। তাহলে চুক্তির প্রথমটাই খারিজ হয়ে গেল। এরপরে উনি যখন বললেন যে আমি ডিসেম্বরের মধ্যে ফিরব, তখন আপনারা আবার উল্টো সুর গাইলেন। আপনারা বললেন কি, না না আমরা দেশে ঢুকতে দেবো না। এখন আবার 5ই আগস্ট নিয়ে পড়েছেন। তার মানে কি আপনারা চাইছেন যে শেখ হাসিনাকে বৃত্তাকার করে আপনারা এই সমস্যাটাকে জিইয়ে রাখবেন, তাই তো? মানে মোটামুটি সেটাই দাঁড়াচ্ছে। তখন খলিলুর কিছুটা আমতা আমতা করে বসে বলতে যান, তখন দীনেশ ত্রিবেদী তাকে বলেন, শুনুন, আমি 43 বছরের পার্লামেন্টেরিয়ান। 43 বছর ধরে আমি ভারতীয় জাতীয় সংসদ, আমি ওখানে অংশগ্রহণ করেছি। আমি দুবারের রেলমন্ত্রী, সারা ভারতবর্ষের দুবারের রেলমন্ত্রী। আমি রাজ্যসভার ডেপুটি স্পিকার ছিলাম। আপনি আমাকে আর কি শেখাবেন? আমি আমার ব্যাকগ্রাউন্ড বললাম। আপনারা যারা এখানে আছেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড যদি আমার থেকে স্ট্রং হয়, তাহলে আপনারা বলুন। ভারতবর্ষ নেগোসিয়েশনের জন্য এসছে। ভারতবর্ষ কিন্তু সারেন্ডার করতে আসেনি। একটা জিনিস মাথায় রেখে দেবেন, ভারতবর্ষ কোনোদিন আত্মসমর্পণ করে না। আপনারা ঘোরের মাথায় থাকতে পারেন, আপনাদের পাকিস্তান সাহায্য করবে, আপনাদের তুর্কি সাহায্য করবে, কেউ আপনাদের সাহায্যে বিপদের সময় এগিয়ে আসবে না। বিপদের দিনে আগেও ভারতবর্ষ এগিয়ে এসেছিল। আবার যদি কালকে এই বিপর্যয়ের মধ্যে, এই মানে খারাপ সম্পর্কের মধ্যে কাল যদি ঝড় ঝঞ্ঝা তুফান ওঠে, ভারতেও উঠবে। কিন্তু ভারতবর্ষ প্রথম দেশ যে লাফিয়ে পড়বে আপনার এখানে আসার জন্য ত্রাণ নিয়ে। পাকিস্তান 4বার যুদ্ধ করেছে আমাদের বিরুদ্ধে, 2বার আত্মসমর্পণ করেছে আর 2বার পালিয়ে গেছে। যদি আবার করতে চায়, তাহলে পরে আমরা রাজি। এখন আপনারা ব্যাপারটাকে যদি ঘোলা জলে মাছ ধরতে যান, তাহলে কিন্তু আপনাদের উপযুক্ত মানে শিক্ষা পেতে হবে। ভারত আপনাদের কখনো অবজ্ঞা করেনি। ভারত মালদ্বীপের মতো ছোট দ্বীপ, একটা দ্বীপ রাষ্ট্র, আপনাদের থেকেও ছোট।
তারও সম্মান দিয়ে কথা বলে। প্রেসিডেন্ট মইজুকে কিন্তু অত কিছু হওয়ার পরও দ্বিতীয়বারের শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু মইজুকে কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। শ্রীলঙ্কা বিপদে পড়েছিল, নেপাল বিপদে পড়েছিল, যত নেতারা সব এসে পালিয়ে কিন্তু ভারতেই আশ্রয় নিয়েছে। একতরফা বলে গেছেন দীনেশ ত্রিবেদী, কাঠের পুতুলের মতো বসছিলেন তারেক রহমান। হ্যাঁ, শেষে অবশ্য একটা কথা বলেছেন, আপনাদের দেশে হাদির হত্যাকাণ্ডের তারা আসামি যারা রয়েছে তাদের প্রত্যর্পণের ব্যাপারে আপনারা যে কাগজপত্র চেয়েছিলেন সেই কাগজপত্রগুলো রেডি হয়ে গেছে, আমি আপনাদের দিতে চাই। খলিলুর দিয়েছে। মজাটা হলো, যেখানে এক প্রধানমন্ত্রীর ফেরা নিয়ে আর এক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করছে একটা দেশের শীর্ষস্তরের পার্লামেন্টেরিয়ান, সেখানে হাদির প্রসঙ্গ নিয়ে আসছেন। আপনি অবস্থাটা ভাবুন, বাংলাদেশের অবস্থা ভাবুন। আপনি কোথায় প্রধানমন্ত্রী আলোচনা করছে, সেখানে চলে এলো হাদি। আমি দিন দশেক আগে একটা ভিডিও করেছিলাম আপনাদের জন্য, সেখানে আমি বলেছিলাম যে পরাগ জৈন সহ 4-6জন অফিসার তারা বাংলাদেশ ভিজিট করবেন। গতকাল তারা বাংলাদেশ পৌঁছে গেছেন। আমি 7 দিন আগে বলে দিয়েছিলাম, ঘুরিয়ে দেখুন পিছন দিকে, 7 দিন আগে রয় ডিরেক্টর যাচ্ছেন বাংলাদেশ। তো যাই হোক, এখন তার যে যাওয়া, এটা আপনারা মনে করতে পারেন না দারুণ ব্যাপার, রয় ডিরেক্টর এসছে, এটা কিন্তু খুব অ্যালার্মিং। আমি বলে দিচ্ছি, এটা খুব অ্যালার্মিং। কারণ এই যে আমরা সিঁদুর করলাম না, সিঁদুরের সময় কিন্তু পুরো সিঁদুরের ছকটা ছকেছিলেন কিন্তু এই পরাগ জৈন। রয় ডিরেক্টর, পূর্বতন ডিরেক্টর যখন ফেল করলো রবি বর্মা, তখন তাকে সরিয়ে দিয়ে এই পরাগ জৈনকে এনে বসানো হলো। পরাগ জৈন হচ্ছেন IIT ফার্স্ট ক্লাস ফার্স্ট, তিনি জীবনের সেকেন্ড হননি। তারপর তো উনি ইন্ডিয়ান ফরেন সার্ভিস দেন, তারপর ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস দেন, তারপর ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস দেন। একটা মানুষের 3টে সার্ভিস আছে। IIT ছেড়ে দিন, 3টে সার্ভিস, ফরেন সার্ভিস, রেভিনিউ সার্ভিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। মাথাটা কত পরিষ্কার, খুব হাসি মুখ, দেখলে আপনি পাশ দিয়ে বসে চলে যাবেন, আপনি ধরতে পারবেন না। সেই মানুষটা যখন গেছে তখন জানবেন যে খুঁটিনাটি বিষয়গুলো জেনেই উনি গেছেন, এবং কোথা দিয়ে কে আসবে, কাকে কোথায় মারবে, সেগুলো কিন্তু উনি দেখতেই গেছেন। 1 মাস আগে সমস্ত বুকিং কমপ্লিট হয়ে যায়, কারণ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হয়। এই যে এত দেশের সমস্ত রাষ্ট্রনেতা আসবে, তাই তো থাকার জায়গা, তাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু করতে হয়। তো তার ইন ওয়ে, তার আউট ওয়ে, তার রেস্কিউ ওয়ে, কোথায় সেফ হাউস আছে, সেইগুলো সমস্ত দেখে রাখতে হয়। এইগুলো করতে করতে ইন্টেলিজেন্সের মোটামুটি 1 মাস মিনিমাম সময় লেগে যায়। তাই 12 তারিখ 13 তারিখ হচ্ছে লাস্ট। তারপরে যদি তারেক রহমান বলেন, তাহলে 9টার কোনো হোটেলে গিয়ে থাকতে হবে, উইদাউট সিকিউরিটি, হয়তো সামান্য সিকিউরিটি পাবেন। এখন শেষ পর্যন্ত দেখুন, আমি বললাম না যে গেলে ভালো, না গেলে আরো ভালো। এখন অনেক হ্যাডাম ট্যাডাম দেখিয়ে এখন প্যাচে পড়ে গেছে। এসেছেন, এটা আরো কিন্তু একটা ভিন্ন রকম একটা বার্তা দিচ্ছে আমাদের। পাশাপাশি আপনি দেখেন, এর আগে আমেরিকার দক্ষিণ এশিয়া বিষয়ক রাষ্ট্রদূত আসলো, আমরা দেখলাম। তো বাংলাদেশ নিয়ে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে। এখানে যার যার অবস্থান, প্রত্যেক পরাশক্তি, প্রত্যেক দেশ যার যার স্বার্থ রক্ষার জন্য সদা তৎপর। তো আপনি যেটা বললেন যে এখানে আমরা যেহেতু রুদ্ধদ্বার বৈঠক, কোনো প্রেস কনফারেন্স হয়নি, আর প্রেস কনফারেন্স হলেই যে সবই সত্য বলবে তা তো নয়।
আমার মনে হয় সেখানে বহুবিধ আলোচনা হয়েছে, এতে তো আর বহুমাত্রিক আলোচনা হয়েছে, মাল্টিপারপাস বিষয় নিয়ে তারা, সাবজেক্ট নিয়ে তারা কথা বলেছে সেখানে, তাতেও সন্দেহ নেই। আপনি দেখেন যারা এখন বলতো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আমার সে কাকারা এখন সবাই নীরব। দিল্লি না ঢাকা, আপনি দেখেন একদিকে ভারতে যাবে না বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, যাবে না বলেছে, অন্যদিকে তারা 2 লাখ ব্যারেল নাকি টন তেল চেয়েছে, ডিজেল জ্বালানি চেয়েছে। মানে দিল্লি না ঢাকা বলতে বলতে এখন তারা দিল্লি ছাড়াই চলতে পারে না, এটা নতুন কিছু না। আবার দেখলাম যে জাহিদ পাড়া, যেটাকে আমি পেতি পাড়া নাম দিয়েছি, তারেক রহমানের যে একটা পাড়া নেশৌরি আছে, সে প্রথমে বলল যে যারা জননেত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করবে, এমনকি সেখানে লাইক দিবে, তাদের আইনের শেয়ার দিবে, তাদের আইনের আওতায় আসবে। কত বড় গবেট হইলে একজন প্রতিমন্ত্রী বা একজন উপদেষ্টা এই কথা বলতে পারে। তারপর আমরা কি দেখলাম, এখন আবার সুর পাল্টে ফেলেছে, বলল সীমিত আকারে তার বক্তব্য প্রচার করা যেতে পারে। এই যে পরিবর্তন, আমার মনে হয় যে এগুলো আগামীর বাংলাদেশ কি হবে, কোন দিকে যাবে, তার একটা নির্দেশনা দিচ্ছে আমার মনে হয়। তবে এখানে শেষ না, আগামী ডিসেম্বর আসতে আসতে অনেক কিছু এই দেশে ঘটবে যা আমরা কল্পনাও করতে পারবো না। যেমন এই মুহূর্তে রয় প্রধান আসবে, আমরা কেউ কল্পনাই করি নাই। আসবেন তিনি, কিন্তু এই মুহূর্তে আসবেন আমরা বুঝতে পারি নাই। যেভাবে ভারতের সাথে বিএনপির সরকার এবং তার যে চেলা চামুন্ডা রয়েছে, তারা সারাদিনই স্লোগান দেয় যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, কিন্তু আমরা দেখতে পেলাম যে দিল্লি ছাড়া তারা এক কদম চলতে পারে না। বাংলাদেশের ইন্ডিয়ান বাইকে বসে ইন্ডিয়ান ডিজেল নিয়ে দেখবেন যে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতেছে, এবং এটা বাংলাদেশের পুরনো স্বভাব, এটা থাকতেই হবে। কারণ বাংলাদেশের মৌলবাদীদের যে 4টা চিহ্নের কথা হায়দার আকবর খান রনু বলে গিয়েছিলেন, তার একটি হচ্ছে ভারত বিদ্বেষ, এখানে থাকতেই হবে, না থাকা ছাড়া কোনো উপায় নাই, এটা তাদের স্বভাব। কিন্তু রাষ্ট্রনীতি আলাদা জিনিস, রাষ্ট্র চালাতে গেলে আপনাকে অনেক কিছু মেনে চলতে হয়, জাতীয় এবং আন্তর্জাতিক অনেক নিয়ম কানুন হিসেব নিকেশ মিল করেই রাজনীতিতে টিকে থাকতে হয়, তাছাড়া ক্ষমতায় থাকা যায় না। তার জন্যই তো আমরা কখনো দেখি বাংলাদেশ আওয়ামী লীগ হেফাজতকে ডাকে, কখনো আবার দেখি বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি আবার হেফাজতকে ডাকে। সব জায়গাতে এরকম ছিল, আছে এবং থাকবে। তবে আমার মনে হয় যে দ্রুততার বৈঠকের কথা বললেন, বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের পূর্বাভাস, সেটা কি হবে হয়তো আমরা অর্ধেক অনুমান করতে পারবো বা কিছু অনুমান করতে পারবো, কিন্তু অধিকাংশই আমরা ঘটে যাওয়ার আগ পর্যন্ত অনুমান করতে পারবো না। তার আগে আপনারা জানেন যে ফ্রড মাজার নামের যে একজন বদমাইশ আছে, বাম বদমাইশ, সাবেক বাম, সাবেক জাসদি, মানে কোন দল সে করে নাই তা জানি না, সব দলই, শুধু আওয়ামী লীগ ছাড়া সব দলই সে করেছে মোটামুটি, মাসাল্লাহ। তিনি আবার হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। আমরা পুরনো প্রবাদ একটা শুনেছি যে যখন কোনো জাহাজ ডুবতে থাকে তখন সেখান থেকে তেলাপোকারা নাকি, তেলাপোকা, ইন্দুর, বান্দর এগুলাকে পালায়, কিন্তু এবার আমরা দেখলাম ইন্দুর বান্দর না, সরাসরি ভাল্লুকি পালানো শুরু করেছে। মানে ফ্রড মাজার নিজেই এখন পারে না তো বলে ফেলে যে কোনো কিছুই আমি জানি না, সব কিছু জানে ইউনুস, আর জানে আমার ভাবির পোলারা। এখন দেখেন সামনে কি কি ঘটে, আমরা অপেক্ষায় থাকি, দেখি কি হয়। তবে বাংলাদেশের মানুষ ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে। ডিসেম্বর মাসকে ঘিরে বাংলাদেশের মানুষ ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে। আপনারা জানেন যে আমি প্রায় 7 থেকে 10 দিন আমি অনলাইনে সক্রিয় ছিলাম না, অনেকেরই ফোন রিসিভ করিনি, কিন্তু অনেকেই আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে বা মেসেজ লিখেছে, সেগুলো আমি শুয়ে শুয়ে দেখতাম। সেখানে আমি যা শুনলাম, যা দেখলাম, তাতে মনে হয় আওয়ামী লীগের জন্য পোয়া বড় হবে। কারণ এই দেশের মানুষ অস্থির হয়ে গেছে পরিবর্তনের জন্য। কারণ আপনি দেখেন যে অর্থনীতির কি অবস্থা, আপনি জানেন যে 10,000 লোকের চাকরি চলে গেছে এই গত 10 দিনে। মানে এটা অবিশ্বাস্য যে 10,000 মানুষের চাকরি চলে যাওয়া, নতুন চাকরি তো নাই, আবার 10,000 লোকের চাকরি চলে যায়, আরো হাস্যকর ব্যাপার। তবে একটা জিনিস আমি অপ্রাসঙ্গিক ভাবে বলি, আমি একটা ক্লিপ পাঠিয়েছে একজন আমাকে, দেখলাম যে ডাস্টবিন শফিক আছে, তাকে ওই ডাক্তার আব্দুল নূর তুষার যেভাবে ধোলাই করলো, মানে বেশ মজাই পেলাম আর কি। এরকম গজব বেজ্জতি, মানে আমি ওর জায়গায়, ডাস্টবিন শফিকের জায়গায় আমি হইলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতাম, কিন্তু আর তো লাজ নাই, লজ্জা নাই। ওরা যখন বললো, এইভাবে বললো যে আমার পাশে বসা লোকটা জবের বন্যা বয়ে দিবে, সে আবার দাঁত কিলে আসে, বলে হ্যাঁ হ্যাঁ বলেছি। মানে এতই বেহায়া, এতই বেলজ্জা, মানে এরা দেখেন, মানে এদের অপমান করতেছে, এদের বোধটুকুও নাই যারা অপমানিত হচ্ছে। এদের ভাই কি বলেন, মানে এদের আসলে আমরা, মানে আমি বুঝে উঠতো নাকি আপনি কিভাবে বেজ্জতি করবেন, পারবেন না তো। কারণ যার বৌদি নাই তার পাশে থেকে বলতেছে যে আমার এই পাশের লোকটা জবের বন্যা বসায় দিবে, ওই জব তো খুঁজে পেলাম না, সে আবার তর্কও করে। সে আবার তো মানে কিরকম বেহায়া বেলাজ হলে এটা সম্ভব?
এছাড়া এটা সম্ভব নয়। আবার ইদানিং আপনি দেখেছেন যে যে ভাস্কর্য নিয়ে মামুনুল হক যে ফতোয়া দিয়েছে, মাশাল্লাহ আমরা দেখলাম। কেবল এর আগে বলছিল 1930-40-এর দশকে, মানে যখন খিলাফত প্রতিষ্ঠিত ছিল মুসলিম বিশ্বে, তখন বলেছিল সবকিছুই হারাম, মাইক হারাম, তারপরে বলল টেলিভিশন হারাম, তার রেডিও হারাম, তারপরে বলল টেলিভিশন হারাম, তারপরে বলল ছবি তোলা তো হারাম ছিলই, সব হারাম করতে করতে ভাস্কর্য তো হারামই। হঠাৎ করে কালকে দেখলাম আমাদের 501 নম্বর মৌলবী ফতোয়া দিয়েছে মাথা ছাড়া ভাস্কর্য আরাম। যাই অন্তত মাথা পর্যন্ত জায়েজ করছে, আশা করতেছি আগামীতে আর 2-4-6 মাস গেলে মাথা সহ ভাস্কর্য আরাম হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এই যে পরিবর্তনের আভাস, আমার মনে হয় জামাতেরও একবার ক্ষমতায় দেওয়া দরকার। যদি আমি কখনোই কল্পনা করি না জামাত বাংলাদেশ আসুক, কিন্তু আমরা দিয়ে একটু দেখতাম যে এদের ভণ্ডামির মাত্রা কত দূরে যাইতে পারে, আমাদের একটু দেখার জন্য প্রয়োজন ছিল। যেমন 2024-এর 5ই আগস্ট, যদিও আমাদের অনেক মূল্য দিতে হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের, আওয়ামী লীগকে মূল্য দিয়ে যেতেই হচ্ছে। প্রতিনিয়ত আওয়ামী লীগ যারা করে, ছাত্রলীগ যুবলীগ যারা করে, তাদের জেলে ভরা হচ্ছে, জেলের ভেতরে মেরে ফেলা হচ্ছে, জেলের বাইরে মেরে ফেলা হচ্ছে। এমনকি শুধু ছাত্রলীগের পক্ষে দোকানে কথা বলায় নাকি, শুধুমাত্র কথা বলায় একজন কিশোরকে, যার বয়স 16 বছর হয় নাই, তাকে মেরে শহীদ মিনারে ঝুলিয়ে রেখেছিল। কি ভয়ঙ্কর ব্যাপার, আপনি কল্পনা করতে পারেন? আমার মনে হয় 1972 সালে যদি এই রাজাকার আল বদর আল শামস বা খানাদারি বাহিনী সহ যাদের 93,000 যে ছেড়ে দেওয়া হয়েছে, এদের যদি কিছু কিছু ধরে ওই শহীদ মিনারগুলোতে ঝুলিয়ে রাখা হতো, আজকে মনে হয় ছাত্রলীগ বা আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের এইভাবে শহীদ মিনারে ঝোলানোর দুঃসাহস তারা দেখাতে পারতো না। অনেক সময় কিছু কিছু সময় ছাড় দেওয়া খুবই ক্ষতিকর, ভয়ঙ্কর ক্ষতিকর। গোকরা সাপকে আপনি ঘরে রেখে, যে গোকরা সাপ আপনাকে কেটেছে, সেই গোকরা সাপকে আপনি ছেড়ে দিলেন এমনি এমনিতে, সে আবার আপনাকে সবল দিবে, তার আন্ডা বাচ্চা হবে, মোটামুটি প্রত্যেক শীতকালে মোটামুটি ছায়ের মধ্যে ডিম দিবে, দিয়ে ঘরের ভিতরে আপনার ঘরে পালবে না, আপনার বাসার আশেপাশে ঢুকবে। সেগুলোর জন্য আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, খুবই বেদনাদায়ক। আমি আমি এমনি মানসিকভাবে খুব পর্যদুস্ত, শারীরিকভাবেও, কিন্তু এই বিশেষ করে এই দৃশ্যটা এমন নয় যে এটা শুধুমাত্র ছাত্রলীগের বলে আমি তার পক্ষ নিলাম, তা নয়। কোনো মানুষকে এভাবে মেরে ঝুলিয়ে রেখে সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে যে বাংলাদেশের পুলিশ প্রশাসন সার্টিফিকেট দিয়েছে এটা নাকি আত্মহত্যা। মানে কারো আর কোনো খায় দেয় কাম নাই, শহীদ মিনারে গিয়ে ঝুলতে যাব, আর কোনো জায়গা পাইল না। তো মুক্তিযুদ্ধের যারা বিরোধী, ভাষা আন্দোলনের বিরোধী, তাদের সাথে তো শহীদ মিনারের একটা বিরোধিতা আছেই, ছিল, আছে এবং ওদের ভবিষ্যতে থাকবে। তাই তারা এই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকে, সেটা ছাত্রলীগ করুক, ছাত্রদল করুক, বা মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছাত্রলীগ যুবলীগ যাই করুক, যে কোনো, এমনকি আপনি দেখবেন বিএনপির ভিতরে যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তারাও কিন্তু শান্তিতে নাই। তাদের কিন্তু সবগুলোকে সাইড করে দেওয়া হয়েছে, সবগুলো। আপনি বিএনপিকে তো, বিএনপির ভিতরে 5% 10% হলেও তো মুক্তিযুদ্ধের পক্ষে আছে, দেখবেন তাদের কোনো সক্রিয়তা নাই। তার সর্বশেষ প্রমাণ ব্যারিস্টার রুবিন ফারানা, সে কিন্তু সারাদিনই বঙ্গবন্ধুকে গালি দিত, সংসদে বসে শেখ হাসিনাকে গালি দিত, শুধু একটু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কারণেই তাকে দেখেন দল তাকে তালাক দিয়ে দিয়েছে। উনিও মোটামুটি বিএনপিকে বাইন, ব্যারিস্টার রুবিন ফারানাও বিএনপিকে বাইন তালাক দিয়ে মৌলবীদের হারিয়ে, আমার সবচেয়ে ভালো লেগেছে রুবিন ফারানা রাজনৈতিক দর্শনের সাথে আমার দ্বিমত রয়েছে, কোনো সন্দেহ নেই এবং থাকবে। কিন্তু রুবিন ফারানা ওইখানে কিন্তু একই সাথে বিএনপি, একই সাথে এই মৌলবাদী শক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করে তিনি চলে এসেছেন। তার মানে কি, আওয়ামী লীগের ভিতরে আপনি দেখেন সবাই ধরে নিয়েছিল বিএনপির ভিতরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হবে ফজলুর রহমান, অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর, অনেকেই মনে করে নিয়েছিল, বা কেউ মনে, অথচ তিনি কিন্তু তার চেয়ে বড় পদ, মুক্তিযুদ্ধ তো প্রতিমন্ত্রী পদ, তিনি ক্যাবিনেট মিনিস্টার হওয়ার যোগ্য, যেহেতু তিনি তার দলের চেয়ারম্যানের উপদেষ্টা ছিলেন, কিন্তু তাকে দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? সারাদিন বঙ্গবন্ধুর অবশ্য সমালোচনা করে না, আওয়ামী লীগ শেখ হাসিনাকে সারাদিন গালি দেয়, তারপরেও কিন্তু তাকে কোনো মন্ত্রিত্ব দেওয়া হয় নাই এবং দিবেও না। কারণ কি? কারণ হলো যে বিএনপির ভিতরে যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তাদেরকে তারা বরদাস্ত করতে পারে না। তাহলে যারা ছাত্রলীগ করে, যারা যুবলীগ করে, কৃষক লীগ করে, বাংলাদেশ আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, যা এই ধরনের মুক্তিযুদ্ধের পক্ষে, তাদেরকে সহ্য করতে পারবে? পারবে না। তার জন্য এই ঘটনাগুলো ঘটতেছে। তবে আপনাকে বলে দেই, রক্ত কখনো বৃথা যায় না, যায়নি, যাবেও না। এই যে আপনি রুদ্ধতার বৈঠকের কথা বললেন, আমার ধারণা সেখানে ওই ডিসেম্বরকে কেন্দ্র করে কথা হচ্ছে এবং হতে থাকবে। আমরা জানি না যে সর্বশেষ কি ঘটবে, তো আমরা বুঝতে পারি যে একটা পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তন হওয়া উচিত। বাংলাদেশের সাধারণ মানুষ, আমি বললাম তো, এই 10 দিনে আমার কাছে যে সমস্ত ভয়েস, আমার এই কি বলে, ফিল আপ হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে, মানে এত মানুষ ভয়েস মেসেজ পাঠিয়েছে। কারণ আমার ডাক্তার নিষেধ করেছে, ফোনও রিসিভ করতে না করছে। মানে সোজা কথা, আপনারও ফোন আমি ধরি নেই, জানেন, রাশেদ ভাইয়ের ফোন ধরি নাই, আপনার ফোন ধরি নাই। আপনারা হয়তো ভাবছেন যে, জানি আপনারা রাগ করেন, আপনারা বুঝতে পারছেন যে সামথিং ইজ রং, কিন্তু যারা আমাকে কাছে থেকে জানে না, তারা হয়তো ভুল বুঝেছে
তাদের সাথে তারা বলছে ফোন কেন রিসিভ করে না, আমাকে ফোন ধরাই নিষেধ আমার, মানে এই যে কথা বলতেছি শরীর গরম হয়ে যাচ্ছে। আজকেও আমি বাদ দিতে চেয়েছিলাম যে, কিন্তু পরে দেখি না শরীরে আমাকে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়েছে, তারপরে এই যে কথা বলতেছি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এখন ইভেন কে সাইফুল বাতন টিটোর লাইভ আমাকে ক্যান্সেল করতে হয়েছে, আমার নিজের লাইভ ক্যান্সেল করতে হয়েছে। আমি আপনাকে বলি, রুদ্ধদ্বার বৈঠকের ভিতরে সবচেয়ে বেশি প্রসঙ্গ যেটা নিয়ে দুষ্ট লোকেরা বলতেছে, আলোচনা হয়েছে বাংলাদেশে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইউনূস সরকার যা পারেনি। ইউনূস সরকারকে 13টি নাকি 19টি সেক্টরে স্পট দিয়েছিল, যারা সেখানে জঙ্গিবাদ মৌলবাদ চর্চা করে, সন্ত্রাসী ট্রেনিং নেয়। সেই বিষয়গুলো নিয়েই তারেক রহমানের সাথে কথা হয়েছে এবং এগুলো তাকে বাস্তবায়ন করতেই হবে। উনি ওই যে 10 টাকা মামলায় মনে করেছিল যে ওটা ছাড় পেয়ে গিয়েছিলাম, এইবার তা পাবে না। ভারত, আমি বলেছি তো, ভারত তার কৌশল, ভারত সুকৌশলে আগায়, ভারত ধীরে ধীরে আগায়। এটা তার জন্য এটা এটা একদিকে প্রবলেম, অন্যদিকে এটার আবার একটা মজা আছে। কারণ আপনি যখন একটু সময় নেবেন, অর্থাৎ আপনি জানেন যে শেখ ফরিদ আপনার সাথে প্রতারণা করবে, তো আপনি শেখ ফরিদকে একটু সুযোগ দিলেন, দেখি শেখ ফরিদ কি করে। এটা দেখার জন্য অনেক সময় মানুষের সামনে প্রকাশ করার জন্য সুযোগ দেওয়া উচিত। সম্ভবত ভারত এই কাজগুলো করতে। আর ভারতের হাতে জ্বালানি অস্ত্র, খাদ্য রপ্তানি, শিল্পের কাঁচামাল, এই 3টা অস্ত্র ভারতের সাথে। আপনি এই 1 থেকে 1.5 কোটি যে অনুপ্রবেশকারী ভারতে রয়েছে, এটাকে না হয় আপনার স্বীকার করলেন, সীমান্তে পাহারা দিবেন। অবশ্য বার্মাতে পাহারা দিবেন না, বার্মা থেকে যত আসে আসুক, কোনো সমস্যা নেই। প্রয়োজনে পাসপোর্ট সহ দিবেন, প্রয়োজনে এদের কাছে মা বোন, এই দেশের বিএনপি জামাত হেফাজত রোহিঙ্গাদের কাছে মা বোন বিয়ে দিবে বা তাদেরটা বিয়ে, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশের যারা ভারতে ঢুকে পড়ে আছে তাদের ঢুকতে দিবে না। না দিলেও কিন্তু তেল, ডিজেল, এই জ্বালানি, কাঁচামাল এবং খাদ্য, এইগুলো যদি রপ্তানি বন্ধ করে দেয় ভারতে, যেটা মনে আছে আপনার, যে কারণে আপনার চ্যানেলই ব্যান হয়ে গেছিল, যেটা আমি বলেছিলাম যে ভারতের আসল অস্ত্র হচ্ছে ফুড চ্যানেল বন্ধ করে দেওয়া। এটা যদি বন্ধ করে দেয়, তাহলে তারেক রহমান কেন, কোন রহমানের পক্ষে বাংলাদেশ পরিচালনা করার সময় ভাবির পোলারা যতই চেঁচামেচি ঘেঁচাঘেঁচি ফেঁচাফেঁচি করুক, কোনো কাজ হবে না আমার ভাবির পোলা। কোথায় এখন ইলিয়াস, কোথায় সেই পাকি, নিজে যে বলে যে তার রক্তের পজিটিভ, পি পজিটিভ, কোথায় এখন সেই কি ইন্ডিয়া বয়কটে আন্দোলনের জনক কি পিনাকি ভট্ট, সে ওই যে আমাদের রাশেদ ভাইয়ের প্রতিবেশী, সে প্যানিক ভট্ট এখন কোথায়? কোথায় এখন আমার ভাবির ছেলে? কোথায় এখন এই হাদি মাদি গাদির যারা চেলা চামুন্ডু? কোথায় এখন ওই ভিপি নুরা? কোথায় এখন? তো সে মন্ত্রী, এখন বলুক না ইন্ডিয়া বয়কট। কোথায় এখন আমতারেক, গালফুল আমতারেক? কেন তারা ইন্ডিয়া বয়কট আন্দোলন করে না এখন কেন ইন্ডিয়ার কাছে জ্বালানি চায় 2 লাখ টন? কেন? ভারত ছাড়া এক কদম এই দেশের মানুষ চলতে পারবে না। আমি বলেছি তো, আমি বারবার বলেছি যে আপনি আমেরিকার সাথে পাঙ্গা নিলে অন্তত 3 বেলার জায়গায় 2 বেলা খায় বাঁচবেন। ইভেন মিডল ইস্টের সাথে পাঙ্গা নিলে 3 বেলার জায়গায় 1 বেলা খায় বাঁচবেন। কিন্তু ভারতের সাথে পাঙ্গা নিলে না খেয়ে মারা যাবেন, কোনোদিনই টিকতে পারবেন না। যতই কিছু বুদ্ধিজীবী, কিছু সিংহুবাম, কিছু ফাত্রা বুদ্ধিজীবী সাংবাদিকেরা বয়ানবাজি করে যে চাইনার সাথে করিডোর হয়ে গেলে আমাদের আর সমস্যা নাই, চায়না থেকে কি খাদ্য আনবেন? চায়না নিজেই তো, চায়নাতে আপনি কি রপ্তানি করবেন? চায়না দিয়ে আপনার চলবে? চায়না থেকে চাল আনবেন, চায়না থেকে ডাল আনবেন, আনেন, দেখি আমরা তো। চায়না দিয়েই যদি, চায়নার করিডোর দিয়ে যদি একটা দেশ চলতো, তাহলে পাকিস্তান ভিখারিস্তানে পরিণত হলো কেন? পাকিস্তানের সাথে পৃথিবীতে সবচেয়ে ভালো সম্পর্ক যে রাষ্ট্রের সাথে চায়নার, সেটা হচ্ছে পাকিস্তান। তো আমরা দেখলাম চায়নার সাথে যার গাইঠা পিরিতি হয়, সে ভিখারিস্তানে পরিণত হয়, ইতিহাস বলে। আমরা দেখেছি আমেরিকার সাথে যার গাইঠা পিরিতি হয়, সেই দেশটা ধ্বংস হয়ে যায়, আমরা দেখেছি। তো বরং ভারতের সাথে যারা থাকে, এই তালেবানেরা, এই আফগানিরা, যাদের সারা পৃথিবী তাদের স্বীকৃতি দেয় না, এমনকি সরাসরি ভারতের স্বীকৃতি দেয় নাই, ভারতের সাপোর্টে তাদের খেলাধুলা, খাদ্য, রাজনীতি সব ঠিক আছে। বরং ভারতের সাথে থাকলে দেখা যায়, এটা জাতীয় স্বার্থের প্রশ্ন বলতেছি, অস্তিত্বের প্রশ্নে। যারা মনে করে যে বাংলাদেশ পারমাণবিক বোমা বানাইলে আর কোনো সমস্যা নাই, তাহলে পাকিস্তানের তো 170টা পারমাণবিক বোমা আছে, ভিখারিস্তানে পরিণত হইল কেন? কারণ তার সাথে ভারতের সম্পর্ক নেই। আজকে যদি ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক থাকতো, পাকিস্তান ভিখারিস্তান হইতো না। ভারত কিন্তু এখানে গেম খেলে দিয়েছে। যেই দিন বাংলাদেশ এরকম করবে, পাকিস্তান তাও টিকে আছে, আমি আবারও বলি, পাকিস্তান তাও টিকে আছে কোন রকম। কিন্তু যেই দিন ভারত বাংলাদেশকে তালাক দিবে, যেই দিন ভারত বলবে বাংলাদেশ বয়কট, সেই দিন কিন্তু এই বাংলাদেশে কোনো তারেক রহমান, কোনো শফিকুর রহমান, কোনো ভাবির পোলা, ফরিদ ভাই আমাদের ওই যে বলছিলাম যে ইন্ডিয়ান হাই কমিশন তাদের ভেরিফাইড পেজে
হুম। একটা একটা ইয়ে দিয়েছে, পোস্ট করেছে। সেটা হলো আমাদের হোম মিনিস্টারের সাথে যখন ওনার বৈঠক হয় তারপরে দিয়েছে এটা। হ্যাঁ, বলেছেন এখানে আছে, কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর কি হয়েছে সে বিষয়ে কিন্তু আসলে গুরুত্বপূর্ণ এমন কোনো কিছুই পোস্ট করেনি। করেছে একটা, কিন্তু সেটা আসলে একদম সাদামাটা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে যে লিখেছে সেটা লিখেছে ঠিক এটা, আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার উপর আলোকপাত করা হয় এবং দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা সহ জি, জি, অভিন্ন দুইটাই। আগ্রহের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা জি, করা হয়। জি। এই নিরাপত্তা কথাটাই বললাম। সহযোগিতার কথাটা এখানে এই উঠে আসছে। নিরাপত্তা জি, সহায়তা মানে কি? চীন থেকে দূরে থাকো, আমেরিকা থেকে দূরে থাকো, জঙ্গিবাদ থেকে দূরে থাকো, মাদ্রাসা থেকে দূরে থাকো, এটাই বুঝাইছে। এটা আমার ভাষায় বললাম আর কি, কূটনৈতিক ভাষায় তো এগুলো বলে না। আমি এখন যে ভাষায় কথা বললাম, এটা আমাকে যখন আপনি কোনো দায়িত্বে দিবেন, আপনি যখন কোনো পদে বসাবেন, আমি তো এই ভাষায় বলতে পারবো না। ডিপ্লোমেসি, এই দেশের মানুষের ডিপ্লোমেসি, এই শব্দগুলো চয়ন করা এদের জন্য কঠিন। আপনি দেখেন না আজকে সুম্মা শফিক কি বলছে, যে চুষতে আরাম লাগে, মানে দেখেন তার শব্দ চয়ন, মানে তাদের ভাষাটা দেখেন, চাকরির ক্ষেত্রে বলছে, মানে তারা শব্দ চয়ন করতে জানে না। তো এরা তো শব্দগত ত্রুটি বিচ্যুতি থেকে দূরে থাকবে। এই যে প্রতিরক্ষা, নিরাপত্তা মানে কি? রাষ্ট্রের নিরাপত্তা। রাষ্ট্রের নিরাপত্তা মানে কি? বাংলাদেশ তো সামরিকভাবে ভারতের জন্য হুমকি নয়, কারণ এই বাংলাদেশ সেনাবাহিনী বার্মার সাথেই পারে না। বাংলাদেশ সেনাবাহিনী বার্মার তথাকথিত আরাকান আর্মি দেখলে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। বাংলাদেশে এত মর্দে মুমিন সহ, বিজিবি সহ, আর্মি সহ, আমার ভাবির পোলারা, বিএনপি জামাত সকলের হলকুম শুকে যায়। তারা এসে বাংলাদেশের সেনাবাহিনী ওদের পোশাক পরে, ওদের অস্ত্র নিয়ে বাংলাদেশে গান গায়, নাচে এবং জেলে শত শত জেলে ধরে নিয়ে যায় এবং মুক্তিপণে বাংলাদেশ সরকার ছাড়াই আনে। সেটা ইউনূস সরকার হোক আর তারেক ভাইয়ার সরকার হোক, কিন্তু ওইখানে কিন্তু খাটে না। তাহলে সামরিক ভাবে তো ভারতের সাথে আপনি পারবেন না। ভারতের সাথে বয়ান বাজিতে পারবেন, কারণ ভারত আপনার সাথে বয়ান বাজিতে যাবে না। কারণ হাতি কখনো শিয়ালের সাথে, ওই শব্দটা নিলাম না, এত নিচে নামাইলাম না, হাতি কখনো শিয়ালের হুক্কা হুয়া দেখে তার সাথে তর্কে যাবে না, সেজন্য ভারত যায় না। তা আপনি ওই সুযোগটা পেয়ে গেছেন। মানে বাংলাদেশের এই ভাবির পোলারা, বিএনপি জামাত, হেফাজত, চামড়া নাই পীর, তারপরে কিছু হাঁপানি রোগী, রিক্সাওয়ালা মিক্সাওয়ালা, এরা মনে করছে যে কিছুই তো বলে না। বারবার আমি আপনাদের বলি যে ভারতের মতো একটা নিরীহ প্রতিবেশী রাষ্ট্র থাকার কারণে আমাদের রাষ্ট্রটা এখন ঠিক আছে। ভারত যদি বার্মার মতো হইতো, আমাদের এই দেশ কয়েক ভাগে ভাগ হয়ে যেত বহু আগেই। তো এখানে কি আলোচনা হয়েছে? সামরিক যেহেতু সেনাবাহিনী পারবে না, নৌবাহিনী পারবে না, সর্বোচ্চ 1 ঘন্টা টিকবে, সর্বোচ্চ 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, না 72 ঘন্টা টিকবে। কিন্তু মূল সমস্যা কোথায়? মূল সমস্যা হচ্ছে পাকিস্তানের আইএসআই ঘাঁটি যাতে বাংলাদেশে না হয়, তুরস্কের ঘাঁটি যাতে বাংলাদেশে না হয়, জঙ্গিবাদীদের ঘাঁটি যাতে বাংলাদেশে না হয়। ভারতের জন্য বাংলাদেশ যদি কোনো কারণে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হয়ে যায় পাকিস্তানের মতো, তাহলে ভারতের জন্য ভয়াবহ বিপজ্জনক হয়ে দাঁড়াবে। কারণ ফ্যানাটিসিজম, ধর্মান্ধতা এবং জঙ্গিবাদ, এটার যে কোনো সামরিক বাহিনীকে আপনি হটাইতে পারবেন, জঙ্গিবাদকে আপনি হটাইতে পারবেন না, যেটা বাংলাদেশে অলরেডি 35 বছর যাবৎ পরিকল্পিতভাবে করে ফেলা হচ্ছে। আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে মানে 4-5 বছর আগে লিখেছি যে সোভিয়েত ইউনিয়নের মতো শক্তিশালী রাষ্ট্রকে ভাঙার পেছনে মুসলিম মৌলবাদীদেরকে, জঙ্গিদেরকে নিয়ে ব্যবহার করেছে। সেটা আফগানিস্তান থেকে শুরু হয়েছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং মৌলবাদী জঙ্গিবাদী শক্তি, এটা ভারতের জন্য হুমকি, ভয়ঙ্কর হুমকি। বাংলাদেশ নেই যে জননেত্রী শেখ হাসিনাকে উচ্ছেদ করেছে কি শুধু তার দুর্নীতির কারণে, তার ভুলের কারণে? কোনো সন্দেহ নাই, তার রাজনৈতিক একটা দল 17 বছর ক্ষমতায় থাকলে ভুল ভ্রান্তি থাকবে, ত্রুটি বিচ্যুতি থাকবেই। এই 4 মাসে আমার তারেক ভাইয়ার সরকার 4000 ভুল করছে। তো 17 বছর ছিল, তাদের কি 17টি ভুল নাই? 117টিও থাকতেই পারে। কিন্তু এটার সাথে এটার পার্থক্যটা কি? অনেক পার্থক্য রয়েছে। আপনি দেখেন এইখানে জঙ্গিবাদকে, বাংলাদেশে মৌলবাদকে উস্কে দেওয়া হচ্ছে কেন? কোনো না কোনো দেশ, কয়েকটা দেশ বা একটি দেশ বা কোনো না কোনো দেশ বা কোনো না কোনো শক্তি গোষ্ঠী, তারা বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদকে আস্কারা দিচ্ছে কেন? বাংলাদেশটা বলির পাড়ে, ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে। শেখ হাসিনাকে উচ্ছেদ করছে এই বাংলাদেশে ভারত বিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য। এইখানে তো শেখ হাসিনাকে তার দুর্নীতির জন্য উচ্ছেদ করে নাই। এটা তো একটা ল্যাম এক্সকিউজ, সামনে এটা দেখাইতেছেন, এটা সামনে দেখানো হয়েছে। কিন্তু পর্দার আড়ালে কি করেছে? পর্দার আড়ালে হচ্ছে শেখ হাসিনা যদি এখানে থাকে তাহলে ভারত বিরোধী শক্তিগুলো এখানে প্রতিষ্ঠিত হবে না, এটাই চূড়ান্ত সত্য। সেই কারণেই শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ ঘটানো হয়েছে
এবং এটাকে এখন এক একজন মনের মাধ্যমে সে এক একজনের মতো বলতেই পারে। আর কোন শক্তি ব্যবহার করা হয়েছে? সর্বোচ্চ শক্তি, দুইটা শক্তি। প্রথমে হলো বাংলাদেশে মিলিটারি ইউজ করা হয়েছে, যার উপরে কারো ক্ষমতা নাই। তারপরে হলো মিলিটারির চেয়ে বড় শক্তি, এটা হলো মোল্লা শক্তি, এটা আরো বড় শক্তি। আপনি এটাকে ইগনোর করতে পারেন না। মূর্খের শক্তিকে ইগনোর করলে আপনি বিপদে পড়বেন। আওয়ামী লীগ, ভারত, এই দুই, আওয়ামী লীগের মতো একটি বড় দল এবং ভারত সরকার বাংলাদেশের এই মূর্খের শক্তিকে অবহেলা করেছে। সেটার জন্য দেশে আজকে এই পরিস্থিতি, এবং এটার পিছনে অবশ্যই ফান্ডিং আছে, অবশ্যই এদের পৃষ্ঠপোষকতা রয়েছে। তারা এগুলো করতেছে এবং ভবিষ্যতেও করবে, থেমে যাবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ডিসেম্বরে না আসুক, পরে ডিসেম্বরে আসবে, আওয়ামী লীগ আজ হোক, কাল হোক, পরশু হোক, তরশু হোক, তারা ক্ষমতায় আসবে, কিন্তু এই শক্তি কিন্তু বসে থাকবে না। আমরা বললাম তো এই 10 দিন আমি, আমার কাছে যে সমস্ত আমি ভয় পেয়ে গেছি। আমি চিন্তা করতেছি এখন যে আওয়ামী লীগ আসবে কিনা তা না, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কি কি ঘটবে, এগুলো আমার কাছে যে তথ্য আসছে, আমি ভীত, সন্ত্রস্ত, চিন্তিত আমার দেশ নিয়ে। ভয়াবহ রকম পরিকল্পনা হচ্ছে বাংলাদেশ নিয়ে। দেশি বিদেশি অনেক মানুষ আমাকে অনেক কিছু পাঠিয়েছে, সময়ের অভাবে কিছু দেখতে পেরেছি, অনেকগুলি দেখতে পারিনি। আপনাকে বলি, এই শেখ হাসিনার সরকার উচ্ছেদের পিছনে শুধুমাত্র যে রাজনৈতিক কারণ তা না, এটা জিও পলিটিক্স এখানে রয়েছে। কারণ এখানে সবাই ব্যবসা করতো, এখানে রাশিয়া ব্যবসা করেছে, চায়না ব্যবসা করেছে, আপনার ইতালি ব্যবসা করেছে, আপনার আপনার আমেরিকাও কিছু ব্যবসা করেছে। কে ছিল না? জাপান এখানে সরাসরি ছিল। জাপান থাকলে তো আমেরিকার আপত্তি থাকার কথা না, তার বন্ধু রাষ্ট্র। কোন আমার তাড়িয়ে দিল কেউ, কিন্তু রাশেদ বাইরে নিল, আমি তো হ্যাপি থাকবো, আমি তো রাশেদ ভাই আছে, আমাদের দুইজনকে সরাই দিল, আপনাকে রাখলো, আমরা তো ভাববো আপনি আছেন। তা তো ঘটে নাই। এইখানে আমাদের বন্দর নিয়ে, যে বন্দর নিয়ে এত টানাটানি কেন, জলসীমা নিয়ে এত টানাটানি কেন? কারণ এই বাংলাদেশকে ঘিরে, কমপক্ষে এই আগামী 10 বছরে বাংলাদেশকে ঘিরেই পৃথিবীর অনেক দেশে যুদ্ধ পরিচালনা হবে। সেই কারণে শেখ হাসিনা সেখান থেকে হটানো হয়েছে। বরং আমি চিন্তা করতেছি আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও এই দেশ স্থিতিশীল হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। ধন্যবাদ। জি ফরিদ ভাই, আপনাকেও ধন্যবাদ। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে আসি। যে রাশেদ হায়দার ভাই, যে কথাটা ফরিদ ভাই আসলে অনেক ডিটেইল একটা আলোচনা করে ফেলেছেন, কারণ বেশ কদিন অনুপস্থিত ছিলেন, সে কারণে অনুপস্থিত আলোচনাটাও করে ফেলেছেন। আমরা একদম নগদ কথাটা বলি খুব সংক্ষেপে, যদি আপনি বিষয়টা আনেন। সেটা হলো ডক্টর খলিলুর রহমানের সাথে যে রুদ্ধদ্বার বৈঠকটা হলো এই সময়, এরপরেই তিনি বৈঠক করলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, তারপরে বৈঠক করলেন আমাদের প্রধানমন্ত্রীর সাথে। এখানে একটা সিরিয়াল আছে, একটার পর একটা ঘটনা কিন্তু ঘটেই গেছে। হঠাৎ করে এত এত দ্রুত ঘটনাগুলো ঘটছে কেন? রাশেদ হায়দার ভাই সংক্ষেপে যদি আলোচনা করেন। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা মণ্ডলী যারা আমাদের দেখছেন। আসলে আজকে ফরিদ ভাইয়ের কথাই আমাদের সকলের শোনা উচিত, কারণ উনি ব্যাপক মিস করছে, পাবলিকও মিস করছে, আমরাও মিস করছি, ওনার কথাই শোনা উচিত। মাসুদ ভাই, ইয়েটা শুরু হয়েছে আপনার খলিলকে দিয়া, শেষ হয়েছে তারেক জিয়াকে দিয়া। এইদিকে আবার ভারতের 4 জন বিশেষায়িত লোকও বাংলাদেশে আছে, তার মধ্যে একজন রয়ের প্রধান। যেখানে আগে তো ফরিদ সাহেব রয়ের প্রধান, অমুক রয়ের প্রধান, সব রয়ের প্রধান আছে, কিন্তু বাঙালি দেখতেছে রয়ের প্রধানটা আসলে কে, সেও এখানে আছে। এবং উনি আগামীকাল আবার সচিবালয়ে যে আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন। সব বিষয়টা নিয়ে এটা আপনারা কিছু বলার নাই, এটা তো আপনারা কেন, আমাদের পাবলিকও বুঝে যে কি হয়। আর রুদ্ধদ্বার বারবার আপনারা বলতেছেন, আপনি যখন বিয়া শাদী করেন, কাবিন নামা পাবলিকের সামনে, খানা দানা পাবলিকের সামনে, বরযাত্রী আপনি পাবলিকের সামনে নেন, যৌতুক কত নিছেন বা কি কত হয়েছে এটা কি আর আপনি কন? সুতরাং এখন রুদ্ধদ্বার করবেন তো কি এখন, কারণ রুদ্ধদ্বার না করলে এখন খলিলের চেহারা বাইরে আসে যা দেখলাম, আমার তো মনে হয় থাবর সোয়ারও দিয়ে দিছে কিনা, এটা ওপেন হলে তো দেখা যাইতেন আপনারা, এই জন্য ভাই রুদ্ধদ্বার হয়েছে আমি বুঝি। আর আজকের যত কিছু তাতে আমি কিন্তু একটা লোকের পক্ষে আজকে, সেটা হচ্ছে যে হাদির ভাই মাসুদের পক্ষে আজকে। সে আজকে বিশাল একটা বিবৃতি দিছে যে আমার ভাইকে হত্যাকারী যেই সে রয়ের প্রধান বাংলাদেশকে, তাকে গ্রেপ্তার করা হোক। এবং খলিল্লা কইতেছে যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করতে হবে, মানে শেখ হাসিনা এমনি আইতে পারবে না, ওকে বন্দী হিসেবে। এখন আমারও দাবি আজকে এদের সবার সাথে যে রয়ের এই প্রধান সহ বাকি যে 4 জন আছে এদের বন্দী করো, আর্মি ক্যাম্পে নিয়ে যায়, টর্চার করো, বলে এখন বন্দি বিনিময় হবে। একদিকে শেখ হাসিনা আসবে, একদিকে যে হিন্দি ছবিতে দেখেন না, এদিক থেকে যায় ওদিক থেকে আসে, এইভাবে কইরা যদি করে তাহলে আজকে আমি তারেক ভাইয়াকে স্যালুট দিব, এর কোনো বিকল্প নাই। আমি মনে করি আজকে আমি তারেক ভাইয়ার পক্ষে, হাদির ভাইয়ের পক্ষে, এদের পক্ষে যে এদের গ্রেপ্তার করো।
ওই বঙ্গু মৌলানারা কোথায়? প্রতিদিন ঢাকা না দিল্লি তালিবান সব ছিঁড়ে ফেলাইতেছে। রয়ের প্রধান আজকে বাংলাদেশে কই বাইতুল মোকাররম একটা মিছিল হয় না কেন? আজকে কেন আপনার 200-400 গাড়ি ঘোড়া পোড়ায় না ওনারা? কই গেছে? এরপরও কি বুঝেন না আসলে খেলাটা কি চলছে, কোন লেভেলে খেলা চলতেছে? ওই যে ফরিদ ভাই কইছে না, সব করব কিন্তু খাইতে হইলে ভারতরে লাগবে। এইটাই হচ্ছে মূল কাহিনী। এখন ভারত যে কি চাল দিছে, তাদের রয়ের প্রধান এখানে চলে আসছে, সবাই লাইন ধরে দাঁড়াই গেছে যে স্যার আপনার সাথে দেখা করতে চাই। কারণটা কি? পাবলিক কইতেছে এনএসআই ডিজিএফআই দাওয়াত দিছে। আমার তো মনে হচ্ছে তারেক জিয়া নিজেই দাওয়াত দিছে যে স্যার আপনারা আসেন, আমাদের কোন কেমনে সেনাবাহিনীর থেকে মৌলবাদী দৌড়ামু, কিভাবে মৌলবাদীদের যে ট্রেনিং সেন্টার বা আমেরিকার তৈরি সেফ সেন্টার গুলোতে আমরা আক্রমণ চালামো, এটা আপনারা বলেন। কারণ এখন দেখেন না, ওই যে আরেকটা ইন্দুর একটা লাফালাফি শুরু করছে, এটার নাম জানি কি ভুলে গেছি, ওই যে দাঁড়িয়ালা যেটা লিভ টুগেদার করে আর কি ফরিদা ম্যাডামের সাথে, হে বেটাও কয় এখন সব আমেরিকান সেফ হাউস। যত আয়নাঘর দেখছেন এতদিন, এগুলো সব কিন্তু আসলে আমেরিকান সেফ হাউস ছিল। এই আমার বাসার মতন এত বড় বড় এক একটা রুম, এই রুমের ভিতরে নতুন নতুন দেওয়াল করছে,